নমস্কার। আহ, দৃষ্টিভঙ্গিতে স্বাগত। আমি সিদ্ধার্থ সেনগুপ্ত। আজকে আমি উপস্থিত হয়েছি বান্দোয়ানে। বান্দোয়ানে এমন একজন মানুষের সঙ্গে উপস্থিত হয়েছি যাকে হচ্ছে মানে কাছে পাওয়াটাই হচ্ছে এখন বড় ব্যাপার। কেন কি নির্বাচনের সময় তিনি মানে 24x7 যাকে হচ্ছে চারিদিকে দৌড়ে বেড়াতে হচ্ছে। তিনি হচ্ছেন আমাদের রাজীব লোচন সোরেন। আপনারা হয়তো অনেকে চেনেন তাকে। পুরুলিয়ার জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং দুবারের বিধায়ক বান্দোয়ানে, এবং এবারও তৃণমূল কংগ্রেস তাকে প্রার্থী করেছে বান্দোয়ান বিধানসভা কেন্দ্র থেকে। তো দুবারের বিধায়ক, এবারও আপনার উপর ভরসা রাখলো দল। তো এবারের লড়াইটা কতটা কঠিন? লড়াইটা অ্যাকচুয়ালি কঠিন নয়। আমার বান্দান বিধানসভার ক্ষেত্রে যদি বলি, সারা বছরে আমি মানুষের সাথে ছিলাম এবং আছি। মানুষের আশীর্বাদ নিয়ে আগামী দিনেও থাকব। প্রত্যেকটা সেক্টরের মানুষকে একদম যখন যে সমস্যায় পড়েছে, একবার শুধু ফোন করেছে, আমি সমস্ত সমস্যার সমাধান করার চেষ্টা করেছি। না, এটা তো মানে আপনার দিকে যে কারণে কঠিন বললাম, গোটা রাজ্য জুড়ে এবার যেটা আলোচনা হচ্ছে যে বিগত নির্বাচনগুলো থেকে এবারের নির্বাচনটা একটু অন্যরকম হয়। কেন কি না, এইবারের নির্বাচনের যেন কৌশলগত দিক থেকে যেন একটু অন্যরকম, যে নির্বাচন কমিশন তারা যে ধরনের পরপর পরপর করে পদক্ষেপ নিচ্ছে, সেটা নিয়ে আপনারা আলোচনা করছেন যে এসআইআর থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক স্তরের একদম টপ টু বটম, মানে একদম যেন কি বলবো চালনি দিয়ে ছেঁকে আর কি পুরো সবাইকে আর কি বেছে বেছে সরিয়ে দেওয়া হচ্ছে, যেটা নিয়ে চর্চা চলছে। তারপর ফর্ম 6 ফর্ম 7 এই সমস্ত ব্যাপারগুলো, তো সব মিলে পুরো প্রক্রিয়াটি যেন একটা বড় এই বছর একটু অন্যরকম। ফলে এইটাই আমি জিজ্ঞেস করছিলাম যে আপনাদের এইগুলো কিভাবে আর কি সামলাতে হচ্ছে। একটা বিষয় দেখি, আপনারা দেখছেনই যে বিজেপি যেভাবে নোংরা রাজনীতির খেলায় নেমেছে, আগামী প্রজন্মের কাছে এটা কিন্তু একটা খারাপ বার্তা। দেশ, সংবিধান এবং মানুষ, জনসাধারণ এই বিষয়টা নিয়ে সবাই একটা কেমন বিকৃতভাবে উপস্থাপন করা এই বিজেপি শাসিত কেন্দ্র সরকার, এটা অদ্ভুত লাগে। সব থেকে বড় বিষয় যে আমরা যেখানে আমাদের বাংলা, আমরা যারা বাস করি প্রত্যেকেই, যারা এখন নতুন ভোটার থেকে শুরু করে প্রত্যেকেই উপলব্ধি করতে পেরেছে যে বিজেপি একটা মিথ্যাচার করছে, ভ্রষ্টাচার করছে এবং নোংরা খেলায় নেমেছে, যেখানে সাংবিধানিক অধিকার, ভোটাধিকার, সেখান থেকে মানুষকে বঞ্চিত করার চেষ্টা করছে। এখানকার এই চত্বরটায় অধিকাংশ মানুষই হচ্ছে আদিবাসী সাঁওতাল সম্প্রদায় মানুষ। বলছে রেশনটা পাচ্ছি, দুমুঠো খাওয়াটা আমাদের নিশ্চিত হচ্ছে, কিন্তু ইদানিং যেটা হচ্ছে আমাদের যে 100 দিনের কাজটা, সেই কাজটাতে আমাদের একটু সমস্যা হচ্ছে। আজকে অনেক কিছু বলে যে মাইগ্রেন্ট লেবার, অমুক তুসুক, যেগুলো বলে, এইগুলো তো এত বেশি প্রভাব ছিল না। যারা কম শিক্ষিত বা অর্ধশিক্ষিত যারা আছে, যারা মাধ্যমিক পাস করেনি বা তার নিচে যারা আছে, তাদের তো অন্য রাজ্যে তো কাজ করতে যেতে হয়নি এতদিন। এতদিন ধরে এখানে 100 দিনের কাজ কাজ হতো, যেটা হতো সেখান থেকে আবার অনেকগুলো নিজেদের কৃষিক্ষেত্রে সেটাকে আবার কাজ করে মোটামুটি ওদের সংসার চালাবার, এবং আমাদের মামাটি মানুষের সরকারের যে ফ্রি রেশন থেকে শুরু করে বাকি যে প্রকল্পগুলো আছে, সংসার মোটামুটি ভালোভাবেই খেয়ে পরে বাঁচবে। কিন্তু সমস্যা একটা জায়গায়, এই 100 দিনের কাজের টাকা বন্ধ করে দিল। শুধু 100 দিনের কাজের টাকা নয়, আমাদের বাংলার অনেক হকের টাকা, সমস্ত রাস্তাঘাট, দেখুন রাস্তা তৈরি হলেও কাজে কর্মসংস্থান হতো,
100 দিনের কাজ যেমন হতো, রাস্তা তৈরিতেও কাজের হতো, বাড়ি নির্মাণের টাকা সেটাও যদি সেন্ট্রাল গভর্নমেন্ট যদি না বন্ধ করতেন, সেই ক্ষেত্রেও অনেক কর্মসংস্থানের সৃষ্টি হতো। তা আমরা সার্বিকভাবে এই যে আহ, আমাদের বাংলাকে হাতে না মারতে পেরে ভাতে মারার যে চেষ্টা এই বিজেপি বা কেন্দ্র সরকারের, এটা অত্যন্ত লজ্জাকর জিনিস, যেটা সংবিধানটাকে অবমাননা করা, মানুষের অধিকারটাকে হরণ করা এবং প্রত্যেকটা বিষয়ে মিথ্যা কথা বলে যাওয়া। আমাদের এই প্রত্যন্ত জঙ্গলমহলের মানুষ আজকে ফ্রি রেশন পাচ্ছে। ফ্রি রেশন বাদ দিয়েও আপনি দেখুন আমাদের স্বাস্থ্যসাথী কার্ডও পাচ্ছে, লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে, জয় জোহার থেকে স্পেশালি আদিবাসীদের জন্য বৃদ্ধ ভাতা পাচ্ছে, তপশিলীদের জন্য আছে বৃদ্ধ ভাতা, এবং কন্যাশ্রী আর রূপশ্রী। আমাদের এই যে প্রকল্পগুলো অত্যন্ত কাজে লেগেছে এবং জঙ্গলমহলের মানুষ সব দিক থেকে আমরা আজকে খুব ভালো আছি। আরেকটা বিষয় যেটা আপনাকে সামনে পেলাম বলে জিজ্ঞেস করতে হয় যে এখন তো ভোট, ফলে আপনার উপর নিজের কেন্দ্র বাদে গোটা জেলার দায়িত্ব, ফলে সেটাও সামলাতে হচ্ছে। 2021-এর নির্বাচনে পুরুলিয়ার 9টি কেন্দ্রের মধ্যে 3টি পায় তৃণমূল হুম, মাত্র। সরকারের, রাজ্য সরকারের যেটুকু ছিল তৃণমূল। এবারের নির্বাচন কি মনে হচ্ছে যে মানে বাড়বে আসন সংখ্যা? আমাদের বাড়বে। আমাদের 9-0 পথে আমরা এগিয়েছিলাম। আমি স্বল্প দিনের জেলা সভাপতির দায়িত্ব পাওয়ার পরেই যেভাবে সংগঠনটাকে মজবুত করার চেষ্টা করেছিলাম, সেটা অনেকটাই সাকসেস হয়েছি। আমরা রেজাল্টেই দেখতে পাবো। 9-0 হয়তো হবে না, কিন্তু ওর কাছাকাছি আমরা থাকবো। যেভাবে মানে একটা তো পুরুলিয়ার মধ্যে একটা পার্ট আছে জঙ্গলমহল, আরেকটা শহর কেন্দ্রিক, সেই জায়গাগুলোতে মনে হচ্ছে যে বিজেপির প্রভাবটা অনেকটা বেশি, এবং সেটা কেন, কারণটা কি? না, আমি একটা জিনিসই বুঝি যে বিজেপি কারা করে। এই গ্রামে বা শহরেও আমি দেখেছি। এখন তো যেহেতু জেলা সভাপতি আছে, এই সুবাদে শহরে প্রায় দিনেই থাকতে হয়। প্রত্যন্ত পাড়াগুলোতেও ঘুরেছি, যেখানে আমাদের দলের আন্ডারে আমাদের ছিল, পৌরসভা ছিল বা ওয়ার্ডগুলো ছিল, কিন্তু নির্বাচনের সময় কিন্তু আমরা হেরে যাই, বিধানসভা বলুন বা লোকসভা বলুন। এটার মূল কারণ কিন্তু দল নয়, আর মূল কারণ যে ওখানে দল কোনো কাজ করেনি সেটাও নয়। আমরা নেতৃত্বের মধ্যে আমরা দলটাকে ব্যক্তিগত স্বার্থে যখনই ব্যবহার করি, তখনই দল সেখানে খারাপ রেজাল্ট করে। দল আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতি আদর্শ বা আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দৃষ্টিভঙ্গি, যে কাজের মধ্যে যে দক্ষতার সহিত কাজ করা এবং কথা বলা সাথে সাথে কাজ করার যে দৃষ্টান্ত আমরা দেখেছি, সেই অনুযায়ী যদি কাজ করা হয়, আমাদের কোনো জায়গায়, কোনো বিধানসভাতে, শুধু আমার জেলা কেন, সারা রাজ্যের কোনো বিধানসভাতে আমরা হারবো না। এই যে আপনি কথাগুলো বললেন, এই সমস্যাটা মানে আপনি দায়িত্ব নেওয়ার পর এই জেলাতে, মানে জেলা সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর, মানে সাংগঠনিক দিক থেকে জেলার আপনার উপর দায়িত্বটা বর্তায়, তাহলে এটা কতটা মেরামত করতে পারলেন? আমি মোটামুটি 9টা বিধানসভার চেষ্টা করেছি 9টায় মেরামত করা, কিন্তু একমাত্র আমাদের পুরুলিয়া বিধানসভাটাকে আমি কিন্তু সেইভাবে মেরামত করতে পারিনি।
মেরামত করতে না পারার কিছু কারণ আছে। দেখুন, আমি আহ, মানে জঙ্গল থেকে গিয়ে শহরে রাজ করা, সেটা অনেকের মেনে নিতে অনেকটা কষ্ট, এগোতে লেগেছে। মন্ত্রী তো দেখা যায়নি, মানে মমতা বন্দ্যোপাধ্যায় তো বরাবরই মানে এই সব বা যাদের ওইভাবে করে ভেদাভেদ করেন না, এবং উনি তো না। দেখি বিভিন্ন সময় তাদেরকে সামনের সারিতে নিয়ে আসছে। না, ওটা ঠিক আছে, কিন্তু সমস্যা হচ্ছে, দেখুন, আহ, আমি দিদির কাছে আমি কৃতজ্ঞ, এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও আমি কৃতজ্ঞ, কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এই যে আস্থা রেখেছেন আমার উপরে, শুধু বিধানসভার মধ্যে একজন প্রার্থী হিসাবে নয়, জেলার পুরো দলটাকে তুলে নিয়ে আসার জন্য যে আমাকে যে দায়িত্বটা দিয়েছে, তার জন্য কৃতজ্ঞতা জানাই। দেখুন, নিজে বলাটা ঠিক নয়, তবে আমি একটু ব্যতিক্রম চরিত্রের, যেটা আমাদের জেলার অন্যান্য লিডারদের সাথে আমার মেলে না। আমি যেটা, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এত সুন্দর কাজ করেন, এত সুন্দর বলেন, এবং বলার সাথে কাজের যে মিলটা, আমি সেইটার উপরে বিশ্বাস করি। আমি যতটা বলবো ততটাই করব, যতটা, এমন নয় যে আমি বলে দিলাম আর করলাম না, এরকম আমি করি না। সেটা আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকেই এই শিক্ষাটা আমি পেয়েছি, দিদির কাছ থেকেও এই শিক্ষাটা পেয়েছি, কারণ দিদিও যেটা বলেন সেটা করেন। অধিকাংশ লিডারশিপ, আমাদের জেলার অধিকাংশ লিডারশিপ, দেখুন, চেয়ার পদ এগুলো আমি জলের তিলক বলে মনে করি। আজকে আছি, কালকে নাও থাকতে পারে, কিন্তু ওই জিনিসটা থাকবে যেটা আমি ওই সময়টায় কি কি করে গেছি, কি কি কাজ করেছি, সেটা মানুষের মনে দাগ কেটে দিয়ে যেতে চাই। আপনি তো স্কুল শিক্ষক, আমি একজন স্কুল শিক্ষক। হ্যাঁ। স্কুলে যাওয়ার এখন সময় পান? এখন তো এত ব্যস্ততা, মানে 2 বছর ধরে দুটো টার্মে হচ্ছে আপনি বিধায়ক, তারপরে এই সাংগঠনিক বিভিন্ন দায়িত্ব, হ্যাঁ। ছাত্রদের সঙ্গে যোগাযোগ আছে? হ্যাঁ, আমি স্কুলে যাই, বিশেষ করে ওই আমি তো মাঝখানে আবার ডিপিএসসির দায়িত্বে ছিলাম। এবারে বিদ্যালয়ের সাথে আমার যোগাযোগ আছেই। আমি সুযোগ পেলে ঢুকে যাই, অথচ ক্লাসটা করতে পারি না, মানে সময় থাকে না। আমি বিদ্যালয়ে যেতে হ্যাম্পার না করে আমি দুজন শিক্ষকও রেখে দিয়েছি। এইবার আমরা তো অনেকক্ষণ ধরে কথা বলছি, বলতে বলতে এবার যেটা না জিজ্ঞেস করলেই নয়, যে আমাদের এই নির্বাচনে বিশেষ করে আপনার জেলায়, যেহেতু প্রথমেই বললাম যে 21-এর নির্বাচনে ওই রেজাল্টটা, তারপর লোকসভা তো এটা, যে একটু একটা বিজেপি মিডিয়াতে একটা অবস্থানটা, এবং বিজেপি রাজ্য বিজেপির তরফ থেকে যে হিসেবগুলো করা হয় যে জেলাগুলো, তাতে পুরুলিয়া একটু, তো এই যে নির্বাচনটা, এই নির্বাচনটাতে মানে বিজেপি, আপনার কি মনে হয়, মানে একটু মাঝে মাঝে যে খোঁজ কিছু পাওয়া যাচ্ছে যে তৃণমূলের তরফ থেকে হয়তো কিছু কয়েকজন আছে বিজেপির দিকে আবার যাচ্ছে, তো বিজেপির থেকেও কি আসছে তৃণমূল? না, বিজেপির থেকে তৃণমূলে আসার জন্য অনেকগুলোই আছে, এখানে অনেকগুলো ফ্যাক্টর কাজ করে। তৃণমূল থেকে বিজেপিতে কারা যাচ্ছে? যদি একজন মানুষের মানবিকতা, মূল্যবোধ যদি থাকে, ওই দিকে বলছি না, শুধু মানবিকতা আর মূল্যবোধ যদি থাকে, বা সমাজের প্রতি যদি ভালোবাসা থাকে, তাহলে সেই অন্তত বিজেপিতে যাবে না, আর বিজেপি দলটাও করবে না। বিজেপি দলটা যেভাবে আজকে শুধু ব্যবসার জায়গায় নিয়ে গেছে, আপনি শুনলে অবাক হবেন, সদ্য পরিবর্তন হয়েছে উড়িষ্যায়, এবারে খবর নেন না সেখানকার মানুষ কেমন আছে, সেখানকার আদিবাসীরা কেমন আছে। সেখানকার আদিবাসীরা আজকে বলছে আমরা ভুল করেছি,
কিন্তু আমাদের রাষ্ট্রপতি, আপনি জানেন যে সম্প্রতি এসে যেটা বললেন যে আমাদের রাজ্যে নাকি আর আদিবাসী সম্প্রদায়ের মানুষরা আর কি রাষ্ট্রপতি উনি আমাদের ভারতবর্ষের প্রথম নাগরিক। জানি না উনি কিভাবে বললেন, কিন্তু ওনার জন্মভিটেতেই যে অত্যাচারগুলো চলছে উনি দেখতে পান না। বাংলাকে যদি তুলনা করে, বাংলার আদিবাসীরা আজকে সব থেকে সেফ, এবং বাংলার আদিবাসীরা আজকে সব থেকে গর্বের সাথে তাদের অধিকারের কথাটা বলতে পারে, সেটা বাংলায় একমাত্র সম্ভব। এটা মণিপুরেও নয়, উড়িষ্যাও নয়, বিহারও নয়, উত্তরপ্রদেশও নয়, বাংলায় একমাত্র সম্ভব। রাষ্ট্রপতির ওই বক্তব্যের জন্য অনেকে বলেছে, কাউন্টার করেছে। আমাদের কিছু আদিবাসী, পেটুয়া আদিবাসী যারা ফেসবুকে আরে শুধু নেগেটিভ কথাগুলো ছড়াতে পারে, যারা কারোর এক পয়সা কারোর অসুবিধায় পাশে দাঁড়াতে পারে না, সেরকম লোকেরা অনেক কথা বলে। কিন্তু আমার বিশ্বাস উনি যেটা বলেছেন ওনার বলাটা ভুল হয়েছে, কারণ বাংলা সম্পর্কে ওনার হয়তো নলেজে নেই, উনি জানেন না। আমিও একজন আদিবাসী সম্প্রদায়ের মানুষ, আপনার আজকে এমএলএ হয়েছে বলে বলছি না। এখানে আমাদের বাংলার উন্নয়ন বা বাংলার আদিবাসীদের জন্য যেভাবে সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে, দেখুন, জমি কেউ কিনতে পারবে না, দখল করতে পারবে না, আদিবাসীদের জমি তো কেড়ে নিতে পারবে, কেড়ে নিতে পারবে না, কিনতে পারবে না, কেড়ে নিতে পারবে না, বা লিজেও নিতে পারবে না। উড়িষ্যায় কি হচ্ছে? ঘর ছাড়া করে দিচ্ছে, ঘর ভেঙে দিচ্ছে, সেখানে কি করছে? মাইনিং। মাইনিংটা কার? আদিবাসীদের না উচ্চবর্ণের মানুষকে দিচ্ছে? সেই অধিকারটা, সেটাই তো বলছি, লজ্জা পাওয়া উচিত। আর আজকে অনেকে, অনেক গুণীজন সেটাতে অনেক অনেক বড় বড় কথা বলে। আপনার বিধানসভায় তো আদিবাসী সম্প্রদায়ের মানুষের ভোটটাই বেশি। হ্যাঁ। তা আপনার মনে হয় যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ আপনার বিধানসভা, অন্যগুলো বলুন, আপনার বিধানসভাতেই সবাই আপনার প্রতি আস্থা রাখবে, মানে তৃণমূল কংগ্রেসের কি ভোটটা দেবে? দেখুন, যারা, আপনি নিশ্চিত? আমি, হ্যাঁ, নিশ্চিত। কারণটা এইটাই, এই কারণে যে আমি সমাজেরও কাজ করি, সমাজের যারা গুণীজন আছে তাদেরকেও আমি সম্মান করি, এবং সমাজের যা যাবতীয় যেখানে যা সমস্যা হয়েছে আমি পাশে দাঁড়িয়েছি, এবং আমাদের সরকারকে যা যা বলেছি ওনারা দিয়েছে। ধর্মের সংরক্ষণ বলুন, আমাদের জাহের থান বলুন, শিক্ষার জন্য স্কুল বলুন, আমি চেয়েছি, ওনারা দিয়েছে। শুধু তাই নয়, আমাদের এখানকার আদিবাসী যারা আছে, আমার বিধানসভার যারা আদিবাসী আছেন, এবং এনারা জানেন যে ওনারা তো দেখেছেন, বা আমরাও দেখেছেন, কিচ্ছুটি হয়নি। শুধু আদিবাসী নিধনযোগ্য হয়েছে। যত বুদ্ধিজীবী লোক ছিল, কালীপদ বাস্কে ঝাড়খণ্ডের লিডার ছিল, আমার বাবা জাগরণ চন্দ্র সোরেন কংগ্রেসের লিডার ছিলেন, এরকম আরো অনেককেই মার্ডার করেছে দিন দুপুরে। এগুলো সম্পদ ছিল। আমাদের কবি সারদা প্রসাদ কিস্কু, যে রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত একজন কবি শিক্ষক ছিলেন, ওনাকে 4বার টার্গেট করা হয়েছিল, 4বার বেঁচে গেছেন। বামফ্রন্ট আমলে ওরা দেখেছে, আমাদের এই আমলে কিন্তু আদিবাসী নিধনযোগ্য হয়নি, আদিবাসীদের সম্মান দিয়েছে, জয় জোহার দিয়ে, আমাদের যেমন ভাতা দিয়ে বয়স্কদের যেমন সম্মান দেওয়া হচ্ছে, তেমনিভাবে আমাদের সমস্ত আদিবাসী সম্প্রদায়ের, আমাদের শিক্ষা থেকে শুরু করে সমস্ত দিকে সরকার এগিয়ে এসছেন। এবং সেখানে দেখুন, প্যারাটিচার থেকে শুরু করে, স্কুল থেকে শুরু করে, সান্তালি মিডিয়াম স্কুল থেকে শুরু করে তৈরি করার চেষ্টা করেছেন। এখানে আমরা রাত 12টা, 1টা, 2টো আমরা সবাই বিচরণ করি। এখানে কোনো এখন আর ওই অশান্তির কোনো বাতাবরণ নেই, মাওবাদীও নেই, ফালিও নেই, চোর ডাকাতও নেই,
কিচ্ছু নেই। তার একটাই কারণ, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দল তৃণমূল কংগ্রেস এবং সরকার মামাটি মানুষের সরকার। এই আমাদের এই আলাপচারিতা আপনাদের কেমন লাগলো সেটি আমাদের কমেন্ট বক্সে জানাবেন।